সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। গাইডলাইন একাডেমির অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা শর্ট টার্ম ফাইন্যান্সের এমন কিছু প্রবলেম সলভ করব যে প্রবলেমগুলো আমরা আগে পড়ে আসছি, কিন্তু আগে আমরা বেসিক জিনিসটা ভালো মতো শিখে আসছি, আর এখন হচ্ছে জাস্ট প্র্যাকটিস। তাহলে প্রথমে প্রবলেম নাম্বার 1 আমরা দেখব। এই কোম্পানি নিডস টাকা 8 লাখ টু মিট ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ইমিডিয়েটলি। তাহলে একটা কোম্পানির ওয়ার্কিং ক্যাপিটাল মিট করার জন্য কত টাকা দরকার? 8 লক্ষ টাকা দরকার। ইট হ্যাজ দ্য ফলোইং অল্টারনেটিভ সোর্সেস। নিচে কিছু সোর্স দেওয়া আছে। নাম্বার 1, দ্য কোম্পানি ক্যান বাই টাকা 10 লাখ অফ র মেটেরিয়ালস অন টার্ম 330 নেট 90। নাম্বার 2, a bank will lend টাকা 10 lakh at 13% interest with 20% compensating balance requirement. Interest are paid in advance. Number 3, to issue commercial paper টাকা 10 lakh of 6-month period and net sales value is টাকা 9,50,000. আর রিকমেন্ডে বলা হচ্ছে which alternative should the company choose and why. তাহলে এখান থেকে কোম্পানি কোন অল্টারনেটিভ এবং কোন অল্টারনেটিভকে চুজ করবে এবং কেন। তাহলে আমরা প্রশ্নটাকে একটু অ্যানালাইসিস করি। আমরা শর্ট টার্ম ফাইন্যান্সে ট্রেড ক্রেডিট, ব্যাংক ক্রেডিট, কমার্শিয়াল পেপার, রিভলভিং ক্রেডিট, অ্যাকাউন্ট রিসেল ফ্যাক্টরিং, এগুলোর কীভাবে কস্ট নির্ণয় করতে হয় সেটা শিখলাম। তাহলে এই অঙ্কে আমাদেরকে এরকম 3টা অল্টারনেটিভ দেওয়া আছে। 1 নম্বর যে অল্টারনেটিভ সেটা হচ্ছে শর্ত যেহেতু দেওয়া আছে অবশ্যই ট্রেড ক্রেডিট। 2 নম্বর যে অল্টারনেটিভ সেটা হচ্ছে যেহেতু এখানে ল্যান্ডের কথা বলা আছে তাহলে অবশ্যই ব্যাংক ক্রেডিট। আর 3 নম্বরটা সরাসরি বলা আছে কমার্শিয়াল পেপার। তাহলে এখন এই অঙ্কে যেহেতু 3টা অল্টারনেটিভ দেওয়া আছে এবং 3টা অল্টারনেটিভের উপর বেস করে আমাদেরকে বলা হচ্ছে হুইচ অল্টারনেটিভ শুড দ্য কোম্পানি চুজ এন্ড হোয়াই। এখান থেকে আমরা কোনটা পছন্দ করব এবং কেন। তো যেহেতু আমরা শর্ট টার্ম ফাইন্যান্সে অনেকগুলো সোর্সের কস্ট নির্ণয় করা শিখছি, তাহলে এখানে যেহেতু 3টা অল্টারনেটিভ আছে এবং 3টা অল্টারনেটিভের আমরা কি নির্ণয় করব? কস্ট নির্ণয় করব। কস্ট নির্ণয় করার পরে আমরা দেখব কোনটার কস্ট সবচেয়ে কম এবং কোম্পানি সেটাই কি করবে? চুজ করবে। তাহলে আমি আরেকটু করে অ্যানালাইসিস করি। 1 নম্বর হচ্ছে কি 330 নেট 90, এটা শর্ত দেওয়া আছে, এটা অবশ্যই ট্রেড ক্রেডিট। আর 2 নম্বরে বলা হচ্ছে 10 লক্ষ টাকা লোন নিবে 13% সুদে আর 20% কম্পেনসেটিং ব্যালেন্সে এবং ইন্টারেস্টের ক্ষেত্রে অ্যাডভান্স বেসিস বলা আছে। এরপরে 3 নম্বরে কমার্শিয়াল পেপারের কথা বলা হচ্ছে 10 লক্ষ টাকা ফেস ভ্যালু এবং 6 মাস মেয়াদি আর নেট সেলস ভ্যালু হচ্ছে কত? 9,50,000। তাহলে আমরা একে একে 3টা কস্ট বের করে নিব। 1 নম্বর হচ্ছে কস্ট অফ ট্রেড ক্রেডিট। তাহলে কস্ট অফ ট্রেড ক্রেডিটের সূত্র হচ্ছে এপিআর ইকুয়াল ডি ডিভাইডেড বাই 100 মাইনাস ডি ইন্টু 360 ডিভাইডেড বাই সিপি মাইনাস ডিপি ইন্টু 100। তাহলে কি ডি মানে হচ্ছে কত? 3 আর সিপি কত? 90, ডিপি কত? 30, যেগুলো আমরা প্রশ্নে ভালো করে পড়ছিলাম। তো ডি, ডিপি এবং সিপির মান বসিয়ে দিলাম। বসানোর পরে অ্যান্সার আসবে কত? 18.56%। এরপর আমরা দেখবো 2 নম্বর। 2 নম্বর হচ্ছে ব্যাংক ক্রেডিটের কস্ট নির্ণয় করতে হবে। তাহলে ব্যাংক ক্রেডিটের কস্ট নির্ণয়ের ক্ষেত্রে আমরা 3 ধরনের সূত্র শিখছিলাম। 1 বছরের জন্য, 1 বছরের কম সময়ের জন্য, ইনস্টলমেন্ট বেসিস। তাহলে এখানে কিছুই বলা ছিল না কতদিনের, মানে কতদিনের অঙ্কটা করতে হবে সেজন্য কিছুই বলা ছিল না। তাই আমরা ধরে নিলাম 1 বছর। তাহলে 1 বছরের ক্ষেত্রে 2টা সূত্র ছিল, একটা হচ্ছে অ্যাডভান্স বেসিস, আরটা হচ্ছে কালেক্ট বেসিস। তাহলে এখানে অ্যাডভান্স বেসিস সরাসরি বলা ছিল, তাই আমরা সূত্র দিব হচ্ছে কি এপিআর ইকুয়াল আই ডিভাইডেড বাই পি মাইনাস সিবি মাইনাস আই ইন্টু 100। তাহলে এখানে পি হচ্ছে লোন অ্যামাউন্ট কত টাকা? 10 লাখ টাকা প্রশ্নে বলা ছিল। এরপর হচ্ছে আই ইন্টারেস্ট কত? 10 লাখ টাকা 13% 1,30,000 টাকা। আর সিবি কম্পেনসেটিং ব্যালেন্স 10 লাখ টাকার 20% হচ্ছে 2 লাখ টাকা। তাহলে পি এর মান, সিবির মান, আই এর মান বসিয়ে দিলাম। বসানোর পরে ক্যালকুলেশন করলে আনসার আসবে কত? 19.40%। তাহলে এরপরে 3 নম্বরে দেখবো আমরা কস্ট অফ কমার্শিয়াল পেপার। তাহলে কমার্শিয়াল পেপারের ক্ষেত্রে আমাদের সূত্রটা খুবই ইজি ছিল। এপিআর ইকুয়াল এফবি মাইনাস এনএসবি ডিভাইডেড বাই এনএসবি ইন্টু 360 ডিভাইডেড বাই এমপি ইন্টু 100। তাহলে এফবি প্রশ্নে সরাসরি বলা ছিল ফেস ভ্যালু 10 লাখ টাকা। এরপর নেট সেলস ভ্যালু বলা ছিল 9,50,000 টাকা। এরপর এমপি ছিল 6 মান্থ, দ্যাট মিনস 180 ডেজ। তাহলে আমরা এফবি, এনএসবি এবং এমপির মান বসিয়ে দিলাম। বসানোর পরে ক্যালকুলেশন করলে আনসার আসবে কত? 10.53%। তাহলে এখানে আমরা 3টা কস্ট বের করছি, কস্ট অফ ট্রেড ক্রেডিট, কস্ট অফ ব্যাংক ক্রেডিট অ্যান্ড কস্ট অফ কমার্শিয়াল পেপার। আর 3টা কস্টের মধ্যে সবচেয়ে ছোট কস্ট ছিল কোনটা? কমার্শিয়াল পেপারটা, দ্যাট মিনস 10.53%। এই জন্য আমরা কি বললাম?
the company should choose commercial paper because the cost of commercial paper is the lowest. তাহলে একটা প্রবলেম আমরা সলভ করবো, সেই প্রবলেমে তিনটা রিকোয়ারমেন্ট ছিল। এখন আমরা প্রবলেম নাম্বার 2 সলভ করব। দেখা যাক তাহলে এই কোম্পানি নিডস টাকা 80,000 টু মিট ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট। ইট হ্যাজ 3 অল্টারনেটিভ সোর্সেস। তাহলে 80,000 টাকা দরকার ওয়ার্কিং ক্যাপিটাল মিট করার জন্য। তিনটা সোর্স দেওয়া আছে, তিনটা অল্টারনেটিভ দেওয়া আছে। আমরা যদি এক নাম্বার দেখি, দ্য কোম্পানি ক্যান বাই টাকা 1 লাখ অফ মেটেরিয়ালস অন টার্ম 330 net 90, 330 net 90। তাহলে শর্ত বলা আছে মানে অবশ্যই ট্রেড ক্রেডিট। 2 নম্বর হচ্ছে এ ব্যাংক উইল ল্যান্ড টাকা 1 লাখ at 13% ইন্টারেস্ট রেট উইথ এ 20% কম্পেনসেটিং ব্যালেন্স রিকোয়ারমেন্ট। তাহলে 1 লাখ টাকা লোন দিবে, ধার দিবে 13% সুদে, 20% কম্পেনসেটিং ব্যালেন্স। তাহলে অবভিয়াসলি এটা হচ্ছে ব্যাংক ঋণের অঙ্ক। আর আমরা যদি 3 নাম্বার দেখি, এই ফ্যাক্টর উইল বাই কোম্পানিজ অ্যাকাউন্ট রিসিভেবল, ব্র্যাকেট দিয়ে লিখেছে টাকা 1 লাখ পার মান্থ। তাহলে প্রতি মাসে অ্যাকাউন্ট রিসিভেবল 1 লাখ টাকা, যে কথা প্রতি মাসে বাকিতে বিক্রয় 1 লক্ষ টাকা, একই কথা। অ্যান্ড উইল অ্যাডভান্স এট 12% ইন্টারেস্ট পার অ্যানাম, এবং ইন্টারেস্ট বলা আছে কত পার্সেন্ট? 12%, আপ টু 80% অফ দ্য ফেস ভ্যালু। তাহলে এখানে আপ টু দিয়ে একটি পার্সেন্টেজ বলা আছে, সেটা আমি একটু পরে ডিসকাস করব। Average collection period is 60 days. The factor will charge 2% commission. It has been estimated that the factor service will save the company's account receivable administration cost of টাকা 1,000 per month and 1% bad debt loss. তাহলে এখানে অ্যাডমিনিস্ট্রেশন কস্ট দেওয়া আছে 1,000 টাকা এবং ব্যাড ডেট দেওয়া আছে 1%। রিকোয়ারমেন্টে বলা হচ্ছে হুইচ অল্টারনেটিভ শুড দ্য কোম্পানি চুজ অ্যান্ড হোয়াই। তাহলে কোম্পানি এখান থেকে কোনটা চুজ করবে এবং কেন। তাহলে আমরা প্রশ্নটাকে একটু অ্যানালাইসিস করি। তাহলে একটা কোম্পানির ওয়ার্কিং ক্যাপিটাল মিট করার জন্য 80,000 টাকা দরকার। এটার জন্য আমাদের তিনটা অল্টারনেটিভ দেওয়া আছে। অল্টারনেটিভ 1-এ একটা শর্ত দেওয়া আছে 330 net 90, তার মানে এটা অবশ্যই ট্রেড ক্রেডিট। আর 2 নম্বরে বলা হচ্ছে ব্যাংক 1 লক্ষ টাকা ঋণ দিবে 13% সুদে, 20% কম্পেনসেটিং ব্যালেন্সে, এটা অবভিয়াসলি ব্যাংকের অঙ্ক। আর 3 নম্বরে বলা হচ্ছে প্রতি মাসে বাকিতে বিক্রয় 1 লক্ষ টাকা, প্রতি মাসে অ্যাকাউন্ট রিসিভেবল 1 লক্ষ টাকা। এরপরে ইন্টারেস্ট রেট দেওয়া আছে 12%, আপ টু দিয়ে একটি পার্সেন্টেজ দেওয়া আছে। তাহলে আপ টু দিয়ে যে পার্সেন্টেজ দেওয়া থাকে সেটা দিয়ে আমরা রিজার্ভ বের করে নিই। এরপরে হচ্ছে অ্যাভারেজ কালেকশন পিরিয়ড দেওয়া আছে 60 days, তারপর কমিশন দেওয়া আছে 2%, তারপরে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন কস্ট দেওয়া আছে 1,000 টাকা, আর ব্যাড ডেট দেওয়া আছে কত পার্সেন্ট? 1%। এখান থেকে আমরা কোনটা চুজ করবো এবং কেন করব। তো যেহেতু এটা শর্ট টার্ম ফাইন্যান্সের অঙ্ক, এবং শর্ট টার্ম ফাইন্যান্সের অঙ্কে আমরা বেসিক্যালি অনেকগুলো সোর্সের কি বের করি? কস্ট নির্ণয় করি। তো এখানে প্রথম যেটা রিকমেন্ড সেটা হচ্ছে ট্রেড ক্রেডিট। উই নো কস্ট অফ ট্রেড ক্রেডিট অ্যাপিয়ার ইকুয়াল D/100 minus D into 360 by CP minus DP into 100। তাহলে এখানে ডি এর মান ছিল কত? 3, সিপির মান কত? 90, আর ডিপির মান হচ্ছে 30। আমরা প্রত্যেকটা মান বসিয়ে দিলাম, মান বসানোর পরে ক্যালকুলেশন করলে আনসার আসবে কত? 18.56%। এখন আমরা 2 নম্বর রিকমেন্ডে যাব। 2 নম্বর রিকমেন্ড ছিল ব্যাংক ক্রেডিট। তাই ব্যাংক ক্রেডিটের অঙ্ক সলভ করার জন্য আমরা 3 ধরনের সূত্র শিখছিলাম: 1 বছর, 1 বছরের কম সময় এবং ইনস্টলমেন্ট বেসিস। তাহলে এখানে সময়ের কথাটা বলা ছিল না, তাই আমরা ধরে নিলাম এটা 1 বছর। আবার 1 বছরের ক্ষেত্রে কয়টা সূত্র? 2টা সূত্র, একটা অ্যাডভান্স বেসিস আর একটা হচ্ছে কালেক্ট বেসিস। এখানে সেরকম কিছুও বলা নাই, তাই আমরা কালেক্ট বেসিস ধরে নিলাম। তাহলে সূত্র হচ্ছে উই নো এপিআর ইকুয়াল I/P minus CB into 100। তাহলে এখানে P হচ্ছে লোন অ্যামাউন্ট, লোন অ্যামাউন্ট প্রশ্নে বলা ছিল 1 লাখ টাকা। এরপর CB কম্পেনসেটিং ব্যালেন্স ছিল হচ্ছে 1 লাখ টাকার 20%, দ্যাট মিনস 20,000 টাকা। এরপরে হচ্ছে I মানে ইন্টারেস্ট, ইন্টারেস্ট ছিল 1 লাখ টাকা 13%, দ্যাট মিনস 13,000 টাকা। তাহলে I এর মান, P এর মান, CB এর মান বসিয়ে দিলাম, ক্যালকুলেশন করলে আনসার আসবে কত? 16.25%। এরপর আমরা যাবো 3 নম্বর রিকোয়ারমেন্টে। 3 নম্বর রিকোয়ারমেন্ট হচ্ছে কস্ট অফ AR ফ্যাক্টরিং অথবা অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরিং। তাহলে আমরা জানি অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরিং এর কস্ট নির্ণয় করতে হলে আমাদেরকে 6টা ওয়ার্কিং করতে হবে। তাহলে ওয়ার্কিং নাম্বার 1 হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার ইকুয়াল 360 ডিভাইড বাই MP। তাহলে এখানে 360 তো সূত্রের, আর MP কত? 60 ডেজ, ক্যালকুলেশন করলে 6 টাইমস। এখানে আমি অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার বের করার 2টা সূত্র দিয়েছিলাম, কিন্তু এখানে এইটা যেহেতু MP দেওয়া আছে তাহলে এটা দিলেই হচ্ছে, তাই আমরা 8টা সূত্র দিই আর কি। এটা যেহেতু একটু ইজিটা দিলাম। এরপর 2 নম্বর হচ্ছে কি অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল ইকুয়াল অ্যানুয়াল ক্রেডিট সেলস ডিভাইডেড বাই অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার। তাহলে এখানে অ্যানুয়াল ক্রেডিট সেলস প্রশ্নে সরাসরি ছিল না, প্রশ্নে বলা ছিল প্রতি মাসে অ্যাকাউন্ট রিসিভেবল 1 লাখ টাকা, অর্থাৎ প্রতি মাসে বাকি বিক্রয় 1 লাখ টাকা। তাহলে 1 লাখ ইন্টু 12, দ্যাট মিনস 1 বছরটা পেয়ে যাবো। এরপর অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার কত পাইলাম? 6 টাইমস, ক্যালকুলেশন করলে 2 লাখ।
তারপর 3 নম্বর ওয়ার্কিং হচ্ছে পিরিয়ডিক ইন্টারেস্ট রেট। পিরিয়ডিক ইন্টারেস্ট রেট বের করার সূত্র হচ্ছে অ্যানুয়াল ইন্টারেস্ট রেট ডিভাইড বাই অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার। অ্যানুয়াল ইন্টারেস্ট রেট প্রশ্নে বলা ছিল 12%, এরপরে হচ্ছে এই টার্নওভার কত 6 টাইমস, দ্যাট মিন্স 2%। এরপরে ওয়ার্কিং নাম্বার 4 নেট পিরিয়ডিক অ্যাডভান্স। তাহলে নেট পিরিয়ডিক অ্যাডভান্সের ক্ষেত্রে আমরা প্রথমে অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল লিখবো। অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল কত আছে 2 লাখ টাকা। এরপরে সেখান থেকে রিজার্ভ বাদ দিব। তাহলে প্রশ্নে কিন্তু আমরা কোথাও রিজার্ভ পাই নাই। আমি তোমাদেরকে একটা কথা বলছিলাম, আপ টু দিকে যদি একটা পার্সেন্টেজ বলা থাকে তাহলে আপ টুর পার্সেন্টেজটা এখন বুঝে দিতে হবে। তাহলে এখানে আপ টুর যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে কি রিজার্ভ। কিভাবে বুঝবো আমরা? রিজার্ভের মানটা হয় প্রশ্নে সরাসরি বলা থাকবে রিজার্ভ 20% অথবা মার্জিন 20%, অথবা তোমার কিভাবে বলা থাকতে পারে আপ টু 80% অফ অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে আপ টু দিয়ে যদি কোনো পার্সেন্টেজ বলা থাকে সেটা 100 থেকে বিয়োগ করবো। তাহলে এখানে আপ টু 80% মানে 100 থেকে যদি আমরা 80 বিয়োগ করি কত হয় 20%। তাহলে রিজার্ভ কত পার্সেন্ট 20%, দ্যাট মিনস 2 লাখ টাকা 20% মানে 40,000 টাকা। তাহলে অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল থেকে যদি রিজার্ভ বাদ দিই তাহলে পাবো কি গ্রস অ্যাডভান্স। সেখান থেকে বাদ দিব ফ্যাক্টরিং কমিশন। ফ্যাক্টরিং কমিশনটাও হবে অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল উপর কত পার্সেন্ট 2%, 4,000 টাকা। তারপরে পাবো অ্যাডভান্স, সেখান থেকে আমরা ইন্টারেস্ট বাদ দিব। আর ইন্টারেস্টের ক্ষেত্রে আমি বলছিলাম তোমাদেরকে রিজার্ভ এবং ফ্যাক্টরিং কমিশন বাদ দেওয়ার পরে যে টাকাটা থাকবে অর্থাৎ অ্যাডভান্সের টাকাটার উপর ধরতে হবে। তাহলে অ্যাডভান্স কত 1,56,000, সেটার উপর 2%। তাহলে 2% আমরা কোথায় পাইছি সেটা আমরা 3 নম্বর ওয়ার্কিংয়ে পাইছি, তাহলে 3,120। তাহলে এখন ক্যালকুলেশন করলে নেট পিরিয়ডিক অ্যাডভান্স হবে কত 1,52,880। অর্থাৎ অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল থেকে আমরা রিজার্ভ বাদ দিব তাহলে পাবো গ্রস অ্যাডভান্স, সেখান থেকে ফ্যাক্টরিং কমিশন বাদ দিব তাহলে পাবো অ্যাডভান্স, সেখান থেকে ইন্টারেস্ট বাদ দিব তাহলে পাবো কি নেট পিরিয়ডিক অ্যাডভান্স। এখন ওয়ার্কিং নাম্বার 5 নেট পিরিয়ডিক কস্ট। তাহলে নেট পিরিয়ডিক কস্টের ক্ষেত্রে প্রথমে ফ্যাক্টরিং কমিশন এবং ইন্টারেস্ট যোগ করে ফেলবো। তাহলে ফ্যাক্টরিং কমিশন এবং ইন্টারেস্ট যোগ করলে কত পাচ্ছি 7,120। ফ্যাক্টরিং কমিশন এবং ইন্টারেস্ট এগুলো 4 নম্বর ওয়ার্কিংয়ে বের করা আছে। তাহলে পেয়ে গেলাম টোটাল পিরিয়ডিক কস্ট। সেখান থেকে বাদ দিব সেভিংস ফ্রম ফ্যাক্টরিং। তাহলে সেভিংস ফ্রম ফ্যাক্টরিং দুইটা, একটা হচ্ছে অ্যাডমিন এক্সপেন্স, একটা হচ্ছে ব্যাড ডেট। তাহলে এখানে অ্যাডমিন এক্সপেন্স প্রতি মাসে কত 1,000 টাকা ইন্টু 2। কেন 2? কারণ এই অঙ্কটা ছিল 60 ডেজ, দ্যাট মিনস এখানে ম্যাচুরিটি পিরিয়ড ছিল 60 ডেজ। তাহলে 60 ডেজ মানে 2 মাস, এই জন্য 2 দ্বারা গুণ করলাম কত 2,000। এরপরে হচ্ছে ব্যাড ডেট 1% ছিল, সেটা কার উপর হবে অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল উপর হবে। তাহলে 2 লাখ টাকার 1% হচ্ছে কত 2,000 টাকা। তাহলে এখন টোটাল পিরিয়ডিক কস্ট থেকে যদি আমরা সেভিংস ফ্রম ফ্যাক্টরিং বাদ দিই তাহলে পেয়ে যাব নেট পিরিয়ডিক কস্ট, দ্যাট মিনস 3,120। তাহলে এখন আমরা দেখব ওয়ার্কিং নাম্বার 6 অ্যানুয়াল ফ্যাক্টরিং কস্ট ইকুয়াল নেট পিরিয়ডিক কস্ট ইন্টু অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার। তাহলে নেট পিরিয়ডিক কস্ট কত ছিল 3,120 আর অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার হচ্ছে 6, আর ক্যালকুলেশন করলে কত পাবো 18,720। তাহলে দেখা যাক উই নো APR ইকুয়াল অ্যানুয়াল ফ্যাক্টরিং কস্ট ডিভাইডেড বাই নেট পিরিয়ডিক অ্যাডভান্স ইন্টু 100। তাহলে অ্যানুয়াল ফ্যাক্টরিং কস্ট কত 18,720 আর নেট পিরিয়ডিক অ্যাডভান্স আমরা কত নম্বর ওয়ার্কিংয়ে পাইছি 4 নম্বর ওয়ার্কিংয়ে কত 1,52,880 ইন্টু 100 ক্যালকুলেশন করলে আসবে 12.24%। তাহলে আমাদেরকে বলা ছিল কোম্পানি কোনটা চুজ করবে এবং কেন করবে। তাহলে এখানে যেটার কস্ট সবচেয়ে সর্বনিম্ন আসবে সেটাই কোম্পানি চুজ করবে। তাহলে লিখলাম কি দেখো, দ্য কোম্পানি শুড চুজ অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরিং বিকজ দ্য কস্ট অফ অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরিং ইজ দ্য লোয়েস্ট। তাহলে এখন আমরা দেখব প্রবলেম নাম্বার 3। The Barnes Corporation has just acquired a large account. As a result, it needs an additional টাকা 75,000 in working capital immediately. তাহলে 75,000 টাকা দরকার ওয়ার্কিং ক্যাপিটালের জন্য। It has been determined that are 3 feasible sources of fund. তাহলে 3টে সোর্স দেওয়া আছে। 1 নম্বরে বলা হচ্ছে ট্রেড ক্রেডিট, একদম সরাসরি বলা আছে। 2 নম্বরে বলা হচ্ছে ব্যাংক ক্রেডিট, সরাসরি বলা আছে। এরপর দেখবো আমরা 3 নম্বর অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরিং। তাহলে এখন আমরা ট্রেড ক্রেডিটের প্রশ্নটা দেখব কি কি বলা আছে। ট্রেড ক্রেডিটে বলা আছে দ্য কোম্পানি বাইস অ্যাবাউট টাকা 50,000 অফ মেটেরিয়ালস পার মান্থ অন টার্মস অফ 330 নেট 90। তাহলে একটি শর্ত দেওয়া আছে 330 নেট 90, আর এটা মানে আমরা জানি ট্রেড ক্রেডিট। আর 2 নম্বরে ব্যাংক ক্রেডিট বলা আছে বা ব্যাংক লোন বলা আছে দ্য ফার্মস ব্যাংক উইল ল্যান্ড টাকা 1 লাখ অ্যাট 13%। তাহলে 13% সুদে 1 লক্ষ টাকা লোন নিবে আর 10% কম্পেনসেটিং ব্যালেন্স বলা আছে। এরপরে 3 নম্বরে দেখবো আমরা অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরিং। তাহলে এই ফ্যাক্টর উইল বাই দ্য কোম্পানিজ রিসিভেবল টাকা 1 লাখ পার মান্থ। তাহলে প্রতি মাসে অ্যাকাউন্ট রিসিভেবল 1 লক্ষ টাকা, দ্যাট মিনস প্রতি মাসে বাকি দিয়ে বিক্রয় 1 লক্ষ টাকা। হুইচ হ্যাভ এ কালেকশন পিরিয়ড অফ 60 ডেজ। কালেকশন পিরিয়ড দেওয়া আছে 60 দিন। দ্য ফ্যাক্টর উইল অ্যাডভান্স আপ টু 75% অফ দ্য ফেস ভ্যালু অফ দ্য রিসিভেবল অ্যাট 12% অন অ্যান অ্যানুয়াল বেসিস। তাহলে আমরা জানি
আপ টু দিয়ে যদি কোনো পার্সেন্টেজ বলা থাকে সেটা দ্বারা রিজার্ভ বের করতে হয়। এরপরে সুদের হার দেওয়া আছে কত পার্সেন্ট? 12%। দ্য ফ্যাক্টর উইল অলসো চার্জ 2% ফি অন অল রিসিভেবল পারচেজ। তাহলে এখানে ফ্যাক্টরিং কমিশন দেওয়া আছে কত পার্সেন্ট? 2%। ইট হ্যাজ বিন এস্টিমেটেড দ্যাট দ্য ফ্যাক্টর সার্ভিস উইল সেভ দ্য কোম্পানিজ ক্রেডিট ডিপার্টমেন্ট এক্সপেন্স অ্যান্ড ব্যাড ডেপ্ট এক্সপেন্স অফ টাকা 1500 পার মান্থ। তাহলে এখানে বলা আছে ক্রেডিট ডিপার্টমেন্ট এক্সপেন্স এবং ব্যাড ডেপ্ট এক্সপেন্স দুইটি মিলেই প্রতি মাসে কত? 1500 টাকা। অন দ্য বেসিস অফ অ্যানুয়াল পার্সেন্টেজ কস্ট হুইচ অল্টারনেটিভ শুড বার্নার সিলেক্ট। অ্যানুয়াল কস্টের উপর বেস করে আমাদেরকে কমেন্ট করতে হবে বার্নার সেকেন্ড থেকে কোনটা সিলেক্ট করবে এবং কেন করবে। তাহলে আমরা 1 নম্বর প্রশ্নটা রিকোয়ারমেন্টটা আবারও দেখি। 330 net 90। তাহলে এটার সলিউশন করা যাক। কস্ট অফ ট্রেড ক্রেডিট APR ইকুয়াল D by 100 minus D into 360 by CP minus DP into 100। তাহলে 330 net 90 ছিল, তার মানে D এর মান 3 আর DP হচ্ছে কত? 30, CP কত? 90। তাহলে DCP DPর মান বসিয়ে দিলাম, ক্যালকুলেশন করলে কত আসবে? 18.56%। এখন আমরা 2 নম্বর রিকোয়ারমেন্ট প্রশ্ন আবার দেখব। 2 নম্বরে বলা আছে দ্য ফার্মস ব্যাংক উইল ল্যান্ড টাকা 1 লাখ at 13%। তাহলে 13% সুদের কথা বলা আছে। 1 লক্ষ টাকা লোন নিবে আর কত পার্সেন্ট কম্পেনসেটিং ব্যালেন্স? 10% কম্পেনসেটিং ব্যালেন্স। তাহলে আমরা সলিউশন দেখি। কস্ট অফ ব্যাংক ক্রেডিট। তাহলে কস্ট অফ ব্যাংক ক্রেডিটের জন্য আমি তোমাদেরকে 3 ধরনের সূত্র শিখিয়েছিলাম, 1 বছরের জন্য, 1 বছরের কম সময়ের জন্য এবং ইনস্টলমেন্ট বেসিস। তাহলে এখানে কিছুই বলা নেই ইনস্টলমেন্ট বেসিস নাকি 1 বছরের কম সময় নাকি 1 বছর, কিছুই বলা নাই। যেহেতু আমরা ধরে নিলাম এটা 1 বছরের অঙ্ক, তাহলে আর 1 বছরের অঙ্ক মানেই সেখানে 2টি সূত্র, একটা হচ্ছে অ্যাডভান্স অথবা ডিসকাউন্ট বেসিস, আরটা হচ্ছে কালেক্ট অথবা অ্যাট দ্য এন্ড অফ পিরিয়ড বেসিস। তাহলে এখানে যেহেতু কোনো বেসিস বলা নেই তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে এটা কালেক্ট বেসিস। দ্যাট মিনস আমরা নিচে আই বিয়োগ করবো না। তাহলে দেখা যাক উই নো APR সমান I by P minus CB into 100। তাহলে P মানে হচ্ছে লোন অ্যামাউন্ট কত টাকা? 1 লক্ষ টাকা। আর I মানে ইন্টারেস্ট কত টাকা? 1 লক্ষ টাকা 10%, 10,000 টাকা। আর CB মানে কম্পেনসেটিং ব্যালেন্স কত পার্সেন্ট? 1 লক্ষ টাকা 13%, দ্যাট মিনস 13,000। তাহলে আমরা P এর মান, I এর মান, CB এর মান পেয়ে গেলাম, বসিয়ে দিলাম, ক্যালকুলেশন করলে আনসার আসবে কত? 14.44%। এখন 3 নম্বর রিকোয়ারমেন্ট আমরা একটু দেখি আগে। প্রতি মাসে অ্যাকাউন্ট রিসিভেবল 1 লাখ টাকা, অর্থাৎ প্রতি মাসে বাকি বিক্রয় 1 লাখ। এরপর হচ্ছে কালেকশন পিরিয়ড 60 ডেজ আর আপ টু দিয়ে একটা পার্সেন্টেজ বলা আছে 75%, তার মানে রিজার্ভ হচ্ছে কত? 25%। আর ইন্টারেস্ট রেট কত পার্সেন্ট? 12% অ্যানুয়াল ইন্টারেস্ট রেট। এরপর ফ্যাক্টরিং কমিশন কয় পার্সেন্ট? 2%। তারপরে ক্রেডিট ডিপার্টমেন্ট এক্সপেন্স এবং ব্যাড ডেপ্ট এক্সপেন্স মিলে প্রতি মাসে কত টাকা? 1500 টাকা। তাহলে এটা অবশ্যই অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরিংয়ের অঙ্ক। অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরিংয়ের অঙ্ক করতে হলে আমাদের কিছু একটা ওয়ার্কিং করতে হয়। ওয়ার্কিং নাম্বার 1 হচ্ছে AR টার্নওভার ইকুয়াল 360 ডিভাইডেড বাই SCP অথবা MP। তাহলে MPর মান কত? 60, ক্যালকুলেশন করলে কত আসবে? 6 টাইমস। ওয়ার্কিং নাম্বার 2 অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল ইকুয়াল অ্যানুয়াল ক্রেডিট সেলস ডিভাইডেড বাই AR টার্নওভার। তাহলে অ্যানুয়াল ক্রেডিট সেল কত হবে এখানে? প্রতি মাসে বাকিতে বিক্রয় 1 লাখ, তাহলে 1 লাখ ইন্টু 12 আর অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার কত? 6 টাইমস, ক্যালকুলেশন করলে কত আসবে? 2 লাখ টাকা। ওয়ার্কিং নাম্বার 3 হচ্ছে পিরিয়ডিক ইন্টারেস্ট রেট। আর পিরিয়ডিক ইন্টারেস্ট রেট বের করার সূত্র হচ্ছে অ্যানুয়াল ইন্টারেস্ট রেট ডিভাইড বাই AR টার্নওভার। তাহলে অ্যানুয়াল ইন্টারেস্ট রেট প্রশ্নে বলা ছিল কত পার্সেন্ট? 12%। AR টার্নওভার আমরা একটু আগেই পাইছি কত? 6 টাইমস, ক্যালকুলেশন করলে কত আসবে? 2% আসবে। আর ওয়ার্কিং নাম্বার 4 দেখি তাহলে নেট পিরিয়ডিক অ্যাডভান্স। তাহলে নেট পিরিয়ডিক অ্যাডভান্স প্রথমে আমাদেরকে অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল লিখতে হবে। অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল কত? 2 লাখ। সেখান থেকে রিজার্ভ বাদ দিতে হবে। রিজার্ভ কত ছিল? আপ টু 75%, দ্যাট মিনস 25%। তাহলে 2 লাখ টাকার 25% সমান হচ্ছে কত? 50,000 টাকা পেয়ে গেলাম গ্রস অ্যাডভান্স। সেখান থেকে বাদ দিতে হবে ফ্যাক্টরিং কমিশন। ফ্যাক্টরিং কমিশন হচ্ছে 2 লাখ টাকার 2%, দ্যাট মিনস 4,000 টাকা। তাহলে এখন পেলাম কি? অ্যাডভান্স। সেখান থেকে বাদ দিব ইন্টারেস্ট। তাহলে আমি বলছিলাম ইন্টারেস্ট আমরা কিসের উপর ধরবো? যে ধরবো আমরা অ্যাডভান্সের উপর, অর্থাৎ রিজার্ভ এবং ফ্যাক্টরিং কমিশন বাদ দেওয়ার পরে যেই টাকাটা অবশিষ্ট থাকবে সেই টাকার উপর আমরা ইন্টারেস্ট ধরবো কত পার্সেন্ট? 2%। তাহলে 2% আমরা কোথায় পাইছি? ওয়ার্কিং নাম্বার 3-তে পাইছি কত? 2920। উঠে বিয়োগ করলে কত পাবো? নেট পিরিয়ডিক অ্যাডভান্স 1 লক্ষ, তাহলে 80 টাকা। আমি তাহলে প্রথম থেকে আরেকটু বলে আসি। অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল, সেখান থেকে রিজার্ভ বাদ দিব, তাহলে পাবো গ্রস অ্যাডভান্স। সেখান থেকে ফ্যাক্টরিং কমিশন বাদ দিব, তাহলে পাবো অ্যাডভান্স। সেখান থেকে ইন্টারেস্ট বাদ দিব, তাহলে পাবো নেট পিরিয়ডিক অ্যাডভান্স 1,43,080। এখন আমরা দেখবো ওয়ার্কিং নাম্বার 5 নেট পিরিয়ডিক কস্ট। তাহলে নেট পিরিয়ডিক কস্ট কীভাবে বের করবো? প্রথমে ফ্যাক্টরিং কমিশন, সেটার সাথে ইন্টারেস্ট যোগ, তাহলে পাবো টোটাল পিরিয়ডিক কস্ট। সেখান থেকে বাদ দিব
সেভিংস ফ্রম ফ্যাক্টরিং, আর এখানে সেভিংস ফ্রম ফ্যাক্টরিং কী আছে, অ্যাডমিন এবং ব্যাড ডেপ্ট মিলে প্রতি মাসেই কত 1500 টাকা। তাহলে প্রতি মাসে কত লিখছি 1500 ইন্টু 2 কেন, কারণ এখানে অ্যাভারেজ কালেকশন পিরিয়ড দেওয়া ছিল 60 ডেজ, অর্থাৎ এটা 2 মাসের অঙ্ক, তাই আমরা 2 দ্বারা গুণ করে কত পেলাম 3000। ক্যালকুলেশন করলে কত আসবে 3920। আমি এটা আবারও বলছি, ফ্যাক্টরিং কমিশন এখানে বের করা ছিল 4000, আর ইন্টারেস্ট কত 2920, দুইটা যোগ করলে কত 6920 হচ্ছে টোটাল পিরিয়ডিক কস্ট। সেখান থেকে সেভিংস ফ্রম ফ্যাক্টরিং বাদ দিলাম, অ্যাডমিন এবং ব্যাড ডেপ্ট 1500 ইন্টু 2 সমান কত 3000। ক্যালকুলেশন করলে নেট পিরিয়ডিক কস্ট আসবে কত 3920। এখন আমরা দেখব ওয়ার্কিং নাম্বার 6, অ্যানুয়াল ফ্যাক্টরিং কস্ট ইকুয়াল নেট পিরিয়ডিক কস্ট ইন্টু অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার। তাহলে নেট পিরিয়ডিক কস্ট কত 3920 ইন্টু অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার কত 6, ক্যালকুলেশন করলে 23520। তাহলে এখন আমরা দেখি কস্ট, উই নো এপিআর ইকুয়াল অ্যানুয়াল ফ্যাক্টরিং কস্ট ডিভাইডেড বাই নেট পিরিয়ডিক অ্যাডভান্স ইন্টু 100। তাহলে অ্যানুয়াল ফ্যাক্টরিং কস্ট কত পাইছি আমরা 23520, আর নেট পিরিয়ডিক অ্যাডভান্স কত 1,43,080। ক্যালকুলেশন করলে কত আসবে 16.44%। তাহলে এখানে বলা ছিল বার্নেস কর্পোরেশন কোনটা সিলেক্ট করবে। তাহলে যেহেতু আমরা কস্ট বের করছি, কস্টের ক্ষেত্রে অবভিয়াসলি কোম্পানি যেটার কস্ট কম সেটাই। তাহলে এখানে কোনটার কস্ট সবচেয়ে কম, অবভিয়াসলি ব্যাংক ক্রেডিট। তাহলে দেখো কীভাবে লিখলাম, দ্য বার্নেস কর্পোরেশন শুড সিলেক্ট ব্যাংক ক্রেডিট বিকজ দ্য কস্ট অফ ব্যাংক ক্রেডিট ইজ দ্য লোয়েস্ট। তাহলে এই লেকচারে আমি তোমাদেরকে 3টা প্রবলেম সলভ করছি, এবং 3টা প্রবলেমই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। আশা করি বুঝতে পেরেছো। তারপরে যদি তোমরা না বুঝো, কমেন্ট সেকশন তো আছেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।